পেটে ঝরঝর করে রক্ত পড়েছে। সেদিকে লক্ষ্য নয়, গোবিন্দকে পেয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে রায়ধনে কুঞ্জ সাজিয়ে বসে আছে। প্রথম প্রহার গেল, দ্বিতীয় প্রহার গেল, তৃতীয় প্রহার গেল, কিন্তু কৃষ্ণ কুঞ্জে এলো না। রায়ধনী সখীকে সঙ্গে আক্ষেপ করে বলে, সখী আমার বন্ধুর লাগিয়া সে যদি রায়ধনী আক্ষেপ করছে, সখীরে কেন আমার মধু কুঞ্জে এলো না? ওমা, যেই না ভোর হতে যাচ্ছে গোবিন্দের ঘুম ভেঙে গেল। চন্দ্রাবলী দিকে তাকিয়ে চন্দ্রাবলী মরার মতো ঘুমিয়ে আছে। চন্দ্রা, ভক্তরা তপস্যা করে আমাকে পায় না, আর তুমি আমাকে পেয়ে ঘুমিয়ে পড়েছ। বর্তমানে তোমার এই কুঞ্জটা মরা, তোমার মরা কুঞ্জে আমি থাক। যে আমার সেবা বাদ দিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে, তার কুঞ্জে তো আমি থাকবো না। তাই চন্দ্রাবলীকে পরিত্যাগ করে গোবিন্দ চলে যাচ্ছে। চন্দ্রাবলীর অতি ঝরমে ঘুমাওল রে, ঘরে কোকিলা নিশে ভোর, ঐসন সময়ে চতুর্বর্ণ না করো এ যেন তা করো। যখন গোবিন্দ যাচ্ছে মা, বায়স পাখি ডাকছে, তখন ভোরবেলা কাক ডাকছে। যখন রাধার কুঞ্জে যাচ্ছি, রায়ধনী বসেছিল, হঠাৎ দেখছে কে যেন আসছে। আমার বধুর আসার কথা ছিল, কিন্তু বধু না আসে ওইটা, বধু দাদা বলরাম আসছে ওইটা। যা একটা আসলে পেতে দে। লহ লহ পোছা লাল দানা তোমাকে হাসি হাসি বসতে দিয়েছে। গোবিন্দ গিয়ে বসেছে বসনে, বসবার পরে গলায় বসন দিয়ে বসে আছে। তো রায়ধনী দেখছে বলরাম এসেছে। তো বলরাম তো আমার সম্পর্কে ভাসু, ভাসু দেখলে মায়েরা কি করে? মা ভাসুর দেখলে আমার দিকে দেখাও, ভাসুর দেখলে এখন এইভাবে দেখেছেন কত কায়দা? আচ্ছা, ভাসুর দেখলে এইভাবে এখন মাথাকে ঘোমটা দেয়। এখন মায়েরা বলে ভাসুর হচ্ছে পর্দা, তাই মায়েদের মেয়ের কোনো পর্দা। তো ভাসুর দেখে রায়ধনী মাথা ঘোমটা দিয়ে কি বলছে, যে দাদা, ও দাদা তুমি ভালো আছো দাদা? মা রোহিণী কেমন আছে? যে কৃষ্ণকে দাদা বলেছে, কৃষ্ণ ধপধপ করে কাঁদছে। তুমি আমাকে দাদা বলছো কেন? আর যদি জিজ্ঞাসা করবে, তুমি আমার মায়ের কথা জিজ্ঞাসা করো, না করে তুমি বলরামের মায়ের কথা জিজ্ঞাসা করছো কেন? রোহিণী তোমার জেঠিমা। জেঠিমা তুমি কে? তুমি কার ছেলে? মাধবের ছেলে, মাধব পাটনির ছেলে। ছেলেও দেখেছেন কেমন বলতে, আমি মাধব পাটনির ছেলে। তো বলছে আমার চিনতে পারছি, আমি নন্দের ছেলে, নন্দের বেটা কৃষ্ণ, আমি বলরামের ছোট ভাই। দাস মনোহর কয় তু বহু বল্লভ রজনী বঞ্চন। যখনই বলেছে কৃষ্ণ, রায়ধনী মাতার ঘোমটা তুলেছে, দেখে সত্যিই তো বধূ। মা, এ তো আমার বধূ। বধূ ভালো হলো, আরে বধূ আইলা সকালে, ভালো হইল সকাল আগে প্রভাত পরে, আগে প্রভাত পরে সকাল। কিন্তু রায়ধনী আগে বললো সকাল, পরে বললো প্রভাত। কেন না বলো, আজকে যেমন সকালবেলা এসেছো তুমি, ভালো হয়েছে। প্রভাতে দেখিনো মদন, কোন প্রভাত জানো? আমার দেহে যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুপাতে যাওয়ার আগে, কুসঙ্গ করবার আগে
মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই চলে যাবে। হরি বল, হরি বল। এই যৌবন প্রভাতকালে কুপথে যাওয়ার আগে মানুষ যদি একবার গোবিন্দ চরণ লাভ করতে পারে তার জীবন জনমটাই ধন্য হয়ে যায়। হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে এসে মন থাকে পবিত্র পরিষ্কার। সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ মারতে পারে না। ওমা কাঁচা কঞ্চি দেখেছেন না? কাঁচা কঞ্চি, হ্যাঁ, ওই যে বাঁশ ঝাড়, কাঁসারে পাকা। কাঁচা কঞ্চি যেদিকে টান দেবেন সেদিকে আসবে, কিন্তু একটা পাকা কঞ্চি টান দেবেন মাঝখান থেকে ভেঙে যাবে, আপনার কাছে আসবে। তাই শিশু বয়সে মনটাকে কাঁচা কঞ্চির মতো যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে, কিন্তু একবার যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কৃষ্ণ ভজন করতে গেলে আপনি কৃষ্ণ ভজনে যাবেন আর যাওয়া যাবে না, ওই পাকা কঞ্চির মতো মাঝখান থেকে ভেঙে যাবে, আর ভজন হবে না। তাই ভজন যদি করতে হয় শিশুকালে, আপনি নাতি নাতনির জন্য বৃন্দাবনে যাচ্ছেন না? হ্যাঁ, বৃন্দাবনে যাবেন, নাতি বলছে ও ঠাকুমা তুমি বৃন্দাবনে গেলে ডাক্তার আমি কার কাছে ঘুমাবো বলো? গোবিন্দার কাছে থাকবো। সত্যি তো, আমার নাতিটা কষ্ট পাবে। যাক এবছর আর যাবো না, সামনের বছর বৃন্দাবনে যাবো। সামনের বছর নাতি আর একটু বড় হয়েছে, এই যে নাতি, এই নাতি তখন ঠাকুমাকে ডেকে বলছে আই বুড়ি তুই কবে মরবি? রাগবান তো। তো জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন, যে নাতি নাতনির জন্য বৃন্দাবনে গেলেন না, সে নাতি বড় হয়ে বলছে বুড়ি তুই কবে মরবি? রাগবান তো। এই হচ্ছে ভালোবাসা। তাই বলছে বধূ তোমার বদন যখন দেখতে পেলাম আমার দিনটা ভালো হয়ে যাবে। এদিকে চন্দ্রাবলী সখী পদ্মাবতী জানতে পারলো কৃষ্ণ চলে গেছে রাধার কুঞ্জে, তাই রাধার সঙ্গে ঝগড়া বাঁধানোর জন্য পদ্মাবতী যাচ্ছে রাধার কুঞ্জে। আড়ালে আড়ালে পাতা যায়, পাতা যায় গো, আড়ালে আড়ালে পাতা যায়, পাতা যায় গো, আড়ালে আড়ালে পাতা যায়। আড়ালে আড়ালে চলে, আড়ালে আড়ালে চলে, আড়ালে আড়ালে চলে, আড়ালে আড়ালে পাতা যায়, আড়ালে পাতা যায়। পদ্মাবতী যাচ্ছে এমন করে, মেয়েদের এমন কিছু অঙ্গভঙ্গি আছে দেখলে বোঝা যায় ঝগড়া নেমে। আর পদ্মাবতীকে দেখে আমার গোবিন্দ ইশারা করছে, এই যে কি বললো মা? হ্যাঁ, মানে তুমি হ্যাঁ, চলে যাও। চলে যাও, যাও যাও। পদ্মাবতী মনে মনে বলছে চলে যাওয়ার জন্য আসছি না, হাতে হাড়ি ভাঙবো তারপরে যাবো। ও গোবিন্দ, ওর পরে চোখে চোখে কি ইশারা করছো? আরে পদ্মা, আস্তে কথা বলবো মানে আমি কারো খাই না করি, তাই আস্তে কথা বলবো। রায়ধনী বলছে রাগ করিস না পদ্মা, কি হয়েছে দিকে? হে রাধে, আমি খেতে আসিনি বসতে আসি, একটা কথা বলবো। বল কি কথা? তোর বধূ তোর কুঞ্জে আসবার সময় তোর কুঞ্জে না গিয়ে এসে তোর বধূ সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিষেধাপন করেছে। হ্যাঁ করেছে, তো কি হয়েছে? আমার কৃষ্ণ সবার কুঞ্জে যাওয়ার অধিকার তার আছে। যে কুঞ্জে কৃষ্ণ যায় না সেটিকে মরা কুঞ্জ বলা হয়। সত্যি ঝগড়া তো বাঁধলো না। কৃষ্ণ চন্দ্রাবলীর চরণে ছিল সোনার নপুর, নপুর দোকানা খুলে চরণে ধরে আলতা পরিয়ে দিয়েছিল। আলতা পরানোর পরে নপুর দোকানা চরণে আর পরিয়ে দেয়নি। তোর বধূ তো আবার চোর, নপুর দোকানা চুরি করে এনেছে কিনা তোকে দেবে বলে তাই আমি খুঁজতে এসেছি। এই হলো আমার রায়ধনের মান। কি জগতে আমার কৃষ্ণ ধনের চাইতে সামান্য একজোড়া সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? ললিতা ওই দুশ্চরিত্র লম্পট চরিত্রকে কুঞ্জ থেকে তারই রামের মুখ দেখতে চাই। গোবিন্দ বলে রাধে তুমি আমাকে কিন্তু অবিশ্বাস করছো, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি। পদ্মাবতী বলছে না গিয়েছিল, না যায়নি, বলছে গিয়েছিল, না যায়নি। আচ্ছা তুমি গিয়েছিলে কি না? আমরা কয়েকটা প্রশ্ন করবো বধূ, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তবে ভাবো অপরাধ করেছো কি করো।
আচ্ছা বলো কি প্রশ্ন? তোমার এই বদনটা সদ্য প্রস্ফুটিত নীল পদ্মের ন্যায় দর্শন করি, তো সেই নীল পদ্মের ন্যায় বদনটা কেন মলিন হলো বধূ? আর বলো না, মদন জ্বরে তনু তাতনু। গতকালকে রাত্রে আমার মদন জ্বর হয়েছিল, মদন জ্বর হয়ে আমার বদনটা শুকিয়ে গেছে, তাই আমার এমন অবস্থা। বধূ নখনের ঘাত ঘাত বক্ষসী, তোমার সর্বাঙ্গের নখের আসন দিয়েছে কে? আরে রাধে, এটা নখের আসন নয়। তাহলে কি? অন্ধকারে রাধার কুঞ্জে আসবার সময় আমি না কাটার ঝোপের ভিতরে পড়ে গেছি, তাই কাটার খোঁচা লেগেছে। ও আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করো। বধূ বলো বলো, তোমার কপালে সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো বধূ, তোমার কপালে চন্দনের তিলক দেখি, তিলক নাই সিঁদুরের বিন্দু দিল কে? গোবিন্দ কি বলবে? তো ছলনা করে বলছে, জানো রাধে, দাদা বলরাম আমাকে নিয়ে গিরি গোবর্ধনে পূজা দিয়েছে। এই পূজা করলে নিয়ম আছে, কপালে সিঁদুর করলে মঙ্গল হয়, তাই বলরাম আমার কপালে সিঁদুর দিয়েছে, এই সেই গোবর্ধন পূজার সিঁদুর। ও ঠিক আছে, এটা বিশ্বাস করি। তুমি যে পরিধান করে আছো বধূ, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না ওই যে পরিধান করেছো, দাদার শাড়ি নাকি দিদির শাড়ি? দিদিরও না দাদারও নাম আছে। সর্বনাশ করেছে, এটা চন্দ্রাবলী সে নীলবস। এখন কি বলি? ও রাধে, আমার দাদা আর আমি দুই ভাই যখন ঘুমিয়ে থাকি, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তো তা ভুল করে উঠে আসবার সময় দাদার বসনটা খুলে নিয়ে আমি পরিধান করে চলে এসেছি। ললিতা বলছে, বুঝেছি বুঝেছি, বলরাম বুঝে এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে। কত ধুতি নাও তো শাড়ি, সত্যি তো শাড়ি। ঠিক আছে ঠিক আছে, বলরাম শাড়ি পরে আমরা মানলাম, ধুতি পরে না শাড়ি পরে। তোমার এই বদনে কাজলের বিন্দু দিল কে? বাবা কাজলের বিন্দু যে কোথা থেকে এলো? মিথ্যা কথা বলতে বলতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কোনো পথ থাকে না, আর কোনো উপায় নেই। গোবিন্দ আর উত্তর দিতে পারলো না। গোবিন্দ বলছে, অপরাধী, এতক্ষণ ছলনা দিয়ে আমাকে বোঝাতে চেয়েছিলে, মাথায় ঘোমটা দিয়ে মান করে বসেছে। গোবিন্দ ঝুঁকে গিয়ে রাধার চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রাধে গো, চাহ মুখ তুলে, চাহ মুখ তুলে